আজকের টপিকসটা তোমরা জানো, এটা খুব ইজি একটা টপিকস। আজকের লেসনটা হবে হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। আমরা জানি যে এটা বেসিক্যালি হচ্ছে ডিরেকশন অফ কমিউনিকেশন। আমরা পরবর্তীতে এগুলো ডিটেইলস দেখবো। এখানে জাস্ট একটা সামারাইজেশন পিকচার দেওয়া আছে, যে তোমরা অলরেডি জানো যেহেতু সেকেন্ড ইয়ার, তিনটা মোড ছিল, একটা সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স, একটা ফুল ডুপ্লেক্স। এখানে পিকচার গুলো জাস্ট এটা বোঝানো হচ্ছে। তো চলো আমরা এটা একটু ভেঙে ভেঙে দেখি। প্রথমত যদি আমরা ডেটা ট্রান্সমিশন মোডের ডেফিনেশনটা দেই, তাহলে ডিরেকশন অফ ট্রান্সমিটিং ডেটা ফ্রম সোর্স টু ওয়ান অর মোর ডেস্টিনেশন ইজ কল্ড ডেটা ট্রান্সমিশন মোড। মানে ডিরেকশনটা এখানে ফ্যাক্ট, অথবা যদি এটাকে অল্টারনেট ডেফিনেশনটা এইভাবে দেই, the way in which data is transmitted from one device to another device is known as transmission mode. তাহলে একটু খেয়াল করতে হবে, আমরা কিন্তু আগে আরো দুইটা জিনিস পড়ে এসেছি। যেমন একটা হলো ডেটা ট্রান্সমিশন মেথড ছিল, সেটা কিন্তু হচ্ছে তোমার দ্য প্রসেস অথবা দ্য মেথডোলজি অফ ট্রান্সমিশন ডেটা ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস, সেটা ছিল হচ্ছে তোমার মেথড। এর আগে পড়াইছিলাম হলো ডেটা ট্রান্সমিশন স্পিড অর ব্যান্ডউইথ, সেটা ছিল হচ্ছে তোমার রেট অফ ট্রান্সমিশন ডেটা। আর এইটা যেটা পড়তেছি সেটা হলো ডেটা ট্রান্সমিশন মোড। তার মানে ডেফিনেটলি এখানে হাইলাইট করার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার ডিরেকশনটা। তো এই জন্য এখানে অল্টারনেট ডেফিনিশনটাও তোমরা ইউজ করতে পারো, দ্য ওয়ে ইন হুইচ ডেটা ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস ইজ নোন অ্যাজ ট্রান্সমিশন। যেহেতু আগে জানো, খুব সিম্পল একটা টপিক, সো এইটার আমরা টাইপসে চলে যাই। তো এইটা আসলে দুইটা দৃষ্টিকোণ থেকে ডিভাইড করা যায়। ফার্স্টলি আমরা যেটা ডিভাইড করব সেটা হচ্ছে বেসড অন ডিরেকশন অফ ডেটা ফ্লো। ফার্স্টলি উই হ্যাভ টু সে দ্যাট ইজ সিমপ্লেক্স মোড, সেকেন্ডটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, আর থার্ড নাম্বারটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। কি তোমাদের পরিচিত মনে হচ্ছে? এই টপিকস গুলো তো পড়ানো, তাই না? খুব সহজ টপিকস। তা আমি তোমাদের নোট করে দিয়েছি, তোমরা এই স্লাইডটা সংরক্ষণ করলেই হবে। তোমাদের যে কয়েকটা টপিক দিয়েছি সবগুলোই মোটামুটি গুছালো ছিল, কারণ ওই বাংলা মিডিয়ামের আগে তো আর ওইভাবে স্লাইড পড়াতাম না, বোর্ডে পড়াতাম। তো যেহেতু আমার বাংলা মিডিয়াম ছিল, যার কারণে আমি শুধুমাত্র কন্টেন্ট গুলো ট্রান্সলেট করেছি, যার কারণে এখানে পিকচার লেসন গুলো অনেক মানে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে, পরীক্ষায় লেখার উপযোগী মতো। এখানে আমরা পিকচার দেখেই বুঝতে পারতেছি, এখানে লেখাই আছে ট্রান্সমিশন ইন অনলি ওয়ান ডিরেকশন, মানে ইউনি ডিরেকশনে যে ঘটনাটা ঘটবে। যদি তাহলে আমরা বলি, তাহলে ইন সিমপ্লেক্স মোড দ্য কমিউনিকেশন ইজ ইউনিডিরেকশনাল, দ্যাট মিন্স দ্য ডাটা ফ্লো ইন ওয়ান ডিরেকশন। এখানে যে ঘটনাটা ঘটে, এ ডিভাইস ক্যান অনলি সেন্ড দ্য ডাটা বাট ক্যান নট রিসিভ ইট, অর ইট ক্যান রিসিভ দ্য ডাটা বাট ক্যান নট সেন্ড দ্য ডাটা। তাহলে ব্যাপারটা হলো যে এখানে তোমার ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে। ধরো আমি এক্সাম্পল গুলো পরে যদিও দিচ্ছি, তারপরে এখন বলি যে সেন্ডার তোমার রিসিভারকে ডাটাগুলো সেন্ড করবে, কিন্তু রিসিভার সেন্ডারকে কোনো ডাটা ট্রান্সমিট করতে পারবে না। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমরা এখানে পরে চিন্তা করি, যেমন এখানে খেয়াল করে দেখো যে রেডিও বা টিভি থেকে যে ব্রডকাস্টিং গুলো হয়, এগুলো কিন্তু আমরা রিসিভ করি, বাট আমরা কিন্তু রেডিও বা টিভি স্টেশনে কোনো ডাটা সেন্ড করতে পারি না। এখানে এই কথাটাই বলা হচ্ছে, the radio station is a simplex channel as it transmits the signal to the listener but never allows them to transmit back. মানে এটা একটা এক্সাম্পল আমরা কনসিডার করতে পারি। এছাড়াও কম্পিউটারে আরো ইন্টারনাল কমিউনিকেশন, যেমন কিবোর্ড থেকে যদি কোনো সিপিইউ তে যদি কোনো সিগন্যাল যায়, সিপিইউ তো কিবোর্ডকে কোনো সিগন্যাল আবার পরে ট্রান্সমিট করে না। তার মানে সেন্ডার ডাটা ট্রান্সমিট করতেছে, কিন্তু রিসিভার আবার সেন্ডারকে ডাটা পাঠাচ্ছে না। তার মানে এখানে ঘটনাটা ঘটতেছে সব সময় ইউনিডিরেকশনালি। যেমন আরেকটা এক্সাম্পল এখানে আমরা দিতে পারি যে কিবোর্ড টু মনিটর যে কমিউনিকেশন গুলো হয়। তার মানে আমরা যদি এই চিন্তাটা করি যে keyboard and monitor are example of the simplex mode, as a keyboard can only accept the data from the user and the monitor can only be used to display the data on the screen. তার মানে মনিটর তো আর কিবোর্ডকে কোনো ডাটা সেন্ড করছে না। তার মানে এখানে আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম, বা একটা বললাম কিবোর্ড টু সিপিইউ, অথবা আমরা দেখলাম রেডিও টিভি ব্রডকাস্টিং, এইটা তোমাদের ক্রিয়েটিভে খুব বেশি আসে, রেডিও টিভি ব্রডকাস্টিং, এর জন্য বারবার বলছি। ওই তোমার ক্রিয়েটিভ
প্রশ্নে এই সিনারিওটা খুব বেশি থাকে। তো এটা একটু ভালোভাবে মনে রাখবা। এইটাও কাজে লাগে না এমন না। যেকোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। কারণ কোশ্চেনের প্যাটার্ন তো আর প্রতিবার একই রকম থাকবে না। সেই ক্ষেত্রে চেঞ্জ হলে হয়তো এই উদাহরণগুলো তোমার কাজে লাগতে পারে। মানে তুমি যদি জাস্ট সিম্পলি বোঝার জন্য ব্যাপারটা এরকম চিন্তা করো যেমন তোমরা এখনো হয়তো ফ্রিল্যান্সিং যদি না করে থাকো তার মানে বাপ-মায়ের কাছ থেকে শুধু টাকা নিচ্ছ, এখন তো আর টাকা দিচ্ছ না। সেই ক্ষেত্রে ধরে নিতে পারো তোমরা এখন সিমপ্লেক্স মোডে আছো। আচ্ছা। কি রূপাইদা কাজ-টাজ করতেছো নাকি? তোমাদের 9-10 এর যে মেয়েগুলো আমার স্টুডেন্ট ছিল ওরা অনেকে মনে হয় কিন্তু সাহস পাইতেছি না। তবে ওই তোমাদের যে মেয়েগুলো ক্লাস 10 এ ছিল, যেগুলো আমার এক্স স্টুডেন্ট যারা এখন ফার্স্ট ইয়ার মনে হয়। ওরা অনেকে এড আছে। ওরা বলে যে, "স্যার কি করব?" তা আমি ওদের বলছি আসলে ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার আগে এগুলোতে না প্রবেশ করাই ভালো। কারণ হচ্ছে আ এখন তোমরা প্রবেশ করলে বেশি টাকা আর্ন করতে পারবা না, নাম্বার 1 আর অল্প আর্ন করো আর বেশি আর্ন করো, টাকার নেশাটা খুব খারাপ জিনিস। এইটাতে একবার ইনভলভ হয়ে গেলে তখন তোমার ইন্টারমিডিয়েট এ ভালো জায়গায় স্টাডি করে অ্যাডমিশন দেওয়াটা একটু কঠিন হবে। কারণ টাকার মায়াটা খুব বড় মায়া। মানে আমি তো সেই আ ভার্সিটিতে 3rd ইয়ারের পর থেকে বাসা থেকে টাকা নেই না, এইজন্য আমি জানি। যার কারণে আমি ফার্স্ট ক্লাস 2nd ছিলাম কিন্তু ২ বার। এভারেজ ফার্স্ট ক্লাস 7 তো আবার এই জাহাঙ্গীরনগরেও পড়ে এভারেজ ফার্স্ট ক্লাস 3rd তো এটার কারণটা আমি এটাই বলছি যে, হয়তো যদি রেগুলার পড়তাম, আল্লাহ চাইলে হয়তো ফার্স্ট ক্লাস ফার্স্ট ও হতে পারতাম। কারণ কোন না কোন সেমিস্টারে আমি ফার্স্ট হয়েছি। জাহাঙ্গীরনগরে ৩ সেমিস্টারের ভিতরে একটাতে ফার্স্ট হয়েছি। একটাতে এভারেজ 2nd হয়েছি। এভারেজ পরে লাস্টে হয়তো 3rd বা 4th এরকম পজিশন হয়ে গেছে। মানে থিসিস এর মার্কটা এখনো পাবলিশ হয় নাই। রিটেন গুলো পাবলিশ হইছে। তো সেই ক্ষেত্রে যেটা ব্যাপারটা যেটা দাঁড়ায়, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটা স্টুডেন্ট যদি আমি বাসায় যেয়ে পড়ায় যদি ৳১০,০০০ দেয়, তখন এই মায়াটা কিন্তু অনেক মায়া। আমি আমার এক্সপেরিয়েন্স থেকেই বলছি। তো ফ্রিল্যান্সিং এর ব্যাপারটাও এরকম। একটা প্রজেক্ট যখন তুমি জমা দিবা, দেখা গেল তুমি কয়েক ডলার আর্ন করতেছো। মানে ওইটা একটা নেশা ক্রিয়েট হবে। তো এইজন্য কোথাও একটা নিজের একটা সিট একটা ফিক্সড করে নাও। তারপরে যদি ফ্রিল্যান্সিং এ আসো তাহলে আমার মনে হয় এটা বেটার হবে। কারণ তোমার এক্সট্রা কিছু সময় থাকবে যেমন ইউনিভার্সিটি অফ ডে থাকে তোমার ফ্রাইডে, স্যাটারডে অথবা কোনো ইউনিভার্সিটি থার্সডে, ফ্রাইডে। তো সেই ক্ষেত্রে ওই সময়টা ফ্রিল্যান্সিং করতে পারো। কিন্তু আসসালামু কোথাও আলাইকুম স্যার। স্যার আমার আসলে কারেন্ট চলে গেছিল। বুঝতে পেরেছি। তোমার জন্য ওয়েট করেছিলাম ৫-৭ মিনিট। তারপরে দেখলাম যে আসতেছে না। আমি রেকর্ডিংটা রেখে দিয়েছি, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে কোথাও অ্যাডমিট হওয়ার পরে ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করাটা ভালো। স্পেশালি তোমাদের মেয়েদের জন্য যেটা আমি প্রিফার করি। অনেককে যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের চিন্তা চেতনাগুলো ভালো থাকে তো অনেকে ড্রইং এ, সেই ক্ষেত্রে যদি তোমরা গ্রাফিক্স ডিজাইনটা করতে পারো, আ আ ছেলেদের থেকে মেয়েরা এই সেন্সটা খুবই বেশি কাজে লাগাতে পারে। তোমাদের ড্রইং আর্টটা খুব ভালো যে এইভাবে এই জিনিসটা দিলে ভালো হবে। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি কালার কম্বিনেশনটা ভালো বুঝি না। যেমন আমার স্লাইড গুলো হয়তো থিম গুলো ভালো থাকে। কিন্তু আমার কালার গুলো দেখবা যে যখন যেটা মন চেয়েছে একটা কালার দিয়ে রাখছি জাস্ট ডিফারেন্ট অংশ পার্ট গুলো বুঝানোর জন্য। তো যার কারণে তোমরা সহজে যদি করো সেই ক্ষেত্রে তোমার ওইটা করলে ২ টা কাজ হবে। একটা হলো ভবিষ্যতে যদি YouTube এ কোনো চ্যানেল খোলো সেই ক্ষেত্রে YouTube এর যে থাম্বনেইল গুলো আছে এগুলো তৈরি করার ক্ষেত্রেও কিন্তু গ্রাফিক্স এর কাজ আছে। আবার যদি ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হও সেই ক্ষেত্রে ওটার হোম পেজ ডিজাইনের কিছু পিকচার কাটা বা নিজের মতো একটা পিকচার তৈরি করার জন্য গ্রাফিক্স এর কাজ আছে। তার মানে বেসিক গ্রাফিক্স ডিজাইনটা যদি জানা থাকে, তোমার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেশালি তোমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টেও কিন্তু অনেক হেল্প করে। আবার দেখা গেল যে তুমি যদি YouTube কনটেন্ট ক্রিয়েটর হও, বাসায় বসে থেকে যেমন অনেক মেয়েরা রান্নার ভিডিও গুলো দেয়। দেখবা যে প্রচুর ভিউ। ওরা তো অনেক টাকা কামায়। আবার দেখবা যে ই-কমার্স যে সাইট গুলো আছে, কিছু মেয়েরা 3 পিস বিক্রি করতেছে। এখানেও আর্ন করতেছে, আবার ওদের ভিডিওর ভিউ কিন্তু অনেক বেশি। ওখান থেকেও সে মনিটাইজেশন করে টাকা আর্ন করতেছে। এইজন্য এই জগৎগুলোতে যাও বাট আগে কোথাও অ্যাডমিট হয়ে নাও তারপরে। এখন এটা করলে টাকার মায়া আসলে পড়াশোনাটার প্রতি আর কনসেনট্রেশনটা থাকবে না। আচ্ছা। দেখো এবার ব্যাক আসি। হাফ ডুপ্লেক্স মোড এক্ষেত্রে আমরা জানি যে দেখো এখানে লিখাই আছে ট্রান্সমিশন ইন আইদার ডিরেকশন বাট নট সিমultaneously। এখানে ডেফিনিশন পরীক্ষায় লেখার জন্য আমি লিখে দিয়েছি ইন আ হাফ ডুপ্লেক্স চ্যানেল ডিরেকশন ক্যান বি রিভার্স। দ্যাট মিন্স the station can transmit and receive the data as well. Messages flow in both direction but not at the same time.
এটা বলতে গেলেই তোমাদের মাথায় যে এক্সাম্পলটা ভেসে ওঠে সেটা হলো পুলিশের ওয়াকি টকি, তাই না? এটা আমরা ক্লাসেও বলেছিলাম এবং এটা পরীক্ষায় খুবই বেশি আসে। তো এখানে অলরেডি এটা লেখা আছে, একই কথা মনে হয় ২ বার লেখা হয়েছে। যাই হোক, এখন এই এক্সাম্পলটা তোমরা জানো, জানা এক্সাম্পলটা আগে দেখাই। দেখো এখানে যদি আমরা পিকচারে যা লক্ষ্য করলে দেখা যায়, একদিক থেকে যাচ্ছে এরপরে আসতেছে, কিন্তু এট এ টাইমে কিন্তু যাওয়া আসা করে নাই। এইজন্য বলতেছে যে ওয়াকি টকি ইজ এক্সাম্পল অফ হাফ ডুপ্লেক্স মোড। ইন ওয়াকি টকি ওয়ান পার্টি স্পিক্স এন্ড অ্যানাদার পার্টি লিসেনস। তারপর কি বলছে, আফটার এ পজ দ্য আদার স্পিক এন্ড ফার্স্ট পার্টি লিসেন, স্পিকিং সিমultaneously will create the distorted sound which cannot be understood. তেমন অন্য দিক থেকে যদি কেউ কথা বলতেও থাকে, এখানে একটা বাটন থাকে, হ্যাঁ, পিটিটি বাটন বলা হয়, পুশ টু টক, মানে এটা প্রেস করে একজন কথা বললে আরেকজন থেকে সারাদিন চিল্লাইলেও কোনো সমস্যা নাই। যেমন দেখবা যে পুলিশেরা ট্রাফিক কন্ট্রোল করে, এইদিকে দেখবা ওয়াকি টকিতে কথা আসতেইছে, এখানকার কোনো কথা কিন্তু বা কোনো নয়েজ কিন্তু যে কথাটা সেন্ড করতেছে ওই সাইডে কিন্তু যাচ্ছে না। তো এটা একটা বেটার এক্সাম্পল। এছাড়াও পরীক্ষায় তোমার টেস্ট পেপার গুলোতে সলভ করতে গেলে আরো কিছু এক্সাম্পল আসে, যেমন হচ্ছে ওয়েব ব্রাউজিং অথবা ফেসবুকে চ্যাটিং। তো এই ব্যাপারগুলো অনেকে মনে হয় যে স্যার আমরা তো একসাথে মেসেঞ্জারে চ্যাট করি। আসলে একটু হলেও মাইক্রো সেকেন্ড হলেও ডিফারেন্স থাকে। কখনো কিন্তু এট এ টাইমে কমিউনিকেশন গুলো কিন্তু হয় না। অথবা তোমরা যে কোনো কনটেন্ট ডাউনলোড করো, ধরো তোমার ইউটিউবে একটা ভিডিও তুমি ডাউনলোড করতেছো, তোমার সার্ভারে আগে রিকোয়েস্ট যায়, তারপর রিকোয়েস্টটা প্রসেস হওয়ার পরেই কিন্তু আমাদের সিস্টেমে ডাউনলোড হয় বা আমাদের কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড হয়। তার মানে এই যে আমরা কোনো কিছু ডাউনলোড করি কোনো সার্ভার থেকে অথবা ওয়েব ব্রাউজিং বলতে পারো, দ্যাট ইজ দ্য বেটার এক্সাম্পল অফ হাফ ডুপ্লেক্স মোড। এটা ছাড়াও পরবর্তীতে আমরা দেখব নেটওয়ার্ক ডিভাইসেস গুলো যেমন হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, এগুলো বিভিন্ন জায়গাতে আমরা এই মোড গুলো নিয়ে আলোচনা করব, অথবা তোমার ওয়্যারলেস যে টেকনোলজি গুলো আছে যেমন ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোতেও এই মোডের ব্যাপারগুলো পরে বলবো, বাট আমি এখানে অ্যাড করছি না। আপাতত শুধু এটা মনে রাখো যে ওয়েব ব্রাউজিং এর যে ব্যাপারটা আর এই যে পুলিশের ওয়াকি টকি, এই দুইটা এক্সাম্পল তোমার ক্রিয়েটিভ সিনারিওতে খুবই বেশি আসে। তো যার কারণে এটা হচ্ছে তোমার একটা হাফ ডুপ্লেক্স মোডের একটা বেটার এক্সাম্পল। আচ্ছা, এখন যদি ফুল ডুপ্লেক্স মোড, এটা তোমরা বুঝতেই পারতেছো যে এখানে ট্রান্সমিশন ইন বোথ দ্য ডিরেকশনস সিমুলটেনিয়াসলি, একই সাথে ঘটবে। তাহলে এখানে ইন ফুল ডুপ্লেক্স মোড দ্য কমিউনিকেশন ইজ বাই ডিরেকশনাল বলতে পারি, যেমন আগে বলেছিলাম ইউনি ডিরেকশনাল, তাহলে এটা আমরা বলতে পারি বাই ডিরেকশনাল। দ্যাট মিন্স দ্য ডাটা ফ্লো ইন বোথ ডিরেকশন, both the station can send and receive the message simultaneously. যেমন বেটার এক্সাম্পল আমরা মোবাইল ফোন নেটওয়ার্কের কথা যদি আমরা চিন্তা করি, যেমন এখানে এই পিকচারটাতে দেখো এট এ টাইমে কিন্তু ফ্লো হচ্ছে। তাহলে কমন এক্সাম্পল হচ্ছে যেমন টেলিফোন নেটওয়ার্কের কথা আমরা বলতে পারি, অথবা আমরা মোবাইল বা টেলিফোন যে কোনোটাই কনসিডারেশন করলে, যেমন এখানে বলা আছে when two people are communicating with each other by a telephone line, both can talk and listen at the same time. এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি বলছি। এখানে আরেকটা পিকচার দেওয়া আছে, জাস্ট এটা একটু ভালো লাগছে, একটা জায়গা থেকে নিয়েছি কন্টেন্টটা। তো এখানেও এই সেম কথাগুলোই বলা আছে, জাস্ট আমি এই পিকচারটা ভালো লাগছে এই জন্য অ্যাড করছি। অলরেডি আমি এটা আলোচনা করেছি। এখন এই তিনটা যদি আমরা কম্পেয়ার করি, তো সবথেকে ভালো আমরা তো ডেফিনেটলি বলবো হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। কারণ হচ্ছে যে এখানে যেহেতু বাই ডিরেকশনাল ডাটাগুলো ফ্লো হচ্ছে এট এ টাইমে, মানে কমিউনিকেশনটা ফাস্টার ওয়েতে হচ্ছে। তো এইটা একটা হচ্ছে আমরা যদি এই দিকটা কনসিডারেশন করি তাহলে ডেফিনেটলি ফুল ডুপ্লেক্স মোডটা বেটার। বাট সিমপ্লেক্স বা হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স এগুলোরও তো কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। যেহেতু ফুল ডুপ্লেক্স মোডের স্পিডি, কারণ এট এ টাইমে দুই দিক থেকেই কমিউনিকেশন হচ্ছে, বাট এটার ডিসঅ্যাডভান্টেজ যদি তোমরা চিন্তা করো, যদি কোনো ডেডিকেটেড কানেকশন না হয় তাহলে তোমার টোটাল ব্যান্ডউইথটা কিন্তু ভাগ হয়ে যাবে। তার মানে আমরা যখন ব্যান্ডউইথ পড়াইছিলাম তখন আমি কিছু এক্সাম্পল দিয়েছিলাম, যেমন একটা রিভারের যদি তুমি উইডথটা কনসিডারেশন করো, উইডথ যদি বেশি হয় তাহলে অনেকগুলো ওয়াটারের ফ্লো একসাথে হবে। এখন তোমার ধরো ফিক্সড একটা ব্যান্ডউইথ আছে, যদি তুমি ডেডিকেটেড পাথ ইউজ না করে যদি একটা পাথ ইউজ করে এট এ টাইমে কমিউনিকেশন করো, তাহলে ব্যান্ডউইথটা দুইজনের মধ্যে কিন্তু ডিভাইড হয়ে যাবে। যখন ডিভাইড হয়ে যাবে তখন তুমি টোটাল ব্যান্ডউইথটা ইউজ করতে পারছো না। তাহলে আমার যদি ব্যান্ডউইথটা
ভাগ হয়ে যায় তার মানে কি যে সেখানে আমরা বেশি পরিমাণ ডাটাগুলো ট্রান্সমিট করতে পারবো না এট এ টাইমে। যেমন ওই যে ব্যান্ডউইথ এর এক্সাম্পল দিয়েছিলাম হচ্ছে একটা রিভারের এক্সাম্পল যেটা একটু আগে বললাম। যে উইডথ যদি বেশি হয় তাহলে তো একসাথে অনেকগুলো পানি যাবে। কিন্তু যদি উইডথ কম হয় তাহলে তো যাবে না। আবার চিন্তা করো যে তোমার বাসায় হয়তো ৩ টা পাইপ আছে। ৩ টা পাইপ দিয়ে ধরো যে তুমি ৩ টা পাইপের বা এই যে আমরা যে বেসিনের যে কলগুলো ৩ টা কল যদি একসাথে ছেড়ে রাখো। ধরো যে তোমার রান্নাঘরের বেসিনটাও ছাড়া আছে, আবার যেটা ডাইনিং রুমে এটাও ছাড়া আছে, আবার মনে করো যে ওয়াশরুমেও কোনো একটা বেসিন ছেড়ে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে যখন পানি আসতেছে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ, সেইটা যখন ভাগ হয়ে যাবে তখন ডেফিনিটলি পানির স্পিডটা কমবে। বুঝতে পেরেছো কিনা? তার মানে যখন আমার কোনো হ্যাঁ স্যার। ডেডিকেটেড পাথ না থাকবে, তার মানে ব্যান্ডউইথটা যদি আমার টোটাল ব্যান্ডউইথটা ভাগ হয়ে যায় এট এ টাইমে কন্টিনিউয়াস ডাটাগুলো ফ্লো করার ক্ষেত্রে, তার মানে এখানে ব্যান্ডউইথটা কিন্তু কমে যাবে, ডিভাইড হয়ে যাবে। তবে যদি ডেডিকেটেড পাথ হয় ডেফিনিটলি তাহলে সেটা বেটার। ডেডিকেটেড কিরকম? যেমন আমি যদি তোমাদেরকে ওভারব্রিজের এক্সাম্পলটা দেই, যে এট এ টাইমে ধরো নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, আবার উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে। তার মানে যদি আমার ডেডিকেটেড পাথ হয়, তো যেমন এখানে যেমন পিকচারটা তুমি চিন্তা করো। এখানে যদি আমি উপরেরটা আলাদা চ্যানেল চিন্তা করি, এটা আলাদা চ্যানেল চিন্তা করি। মানে একটা হচ্ছে রিসিভার সেন্ড করবে, একটা হলো সেন্ডার রিসিভারকে সেন্ড করবে। তো এট এ টাইমেই ঘটবে, কিন্তু যদি পার্টটা যদি ডেডিকেটেড হয় তাহলে এটা ডেফিনিটলি আ সবথেকে বেটার ওয়ে। বাট এটার ডিসঅ্যাডভান্টেজটা বললাম, যদি ডেডিকেটেড কানেকশনটা না হয় তাহলে ব্যান্ডউইথটা কি হবে? যে ২ টার মধ্যে যখন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, তখন আসলে বেশি পরিমাণ ডাটা একসাথে ট্রান্সমিট করা যাবে না। আচ্ছা। এবার তাহলে তুমি সিমপ্লেক্স এর কথা চিন্তা করো। সিমপ্লেক্স এ তো রিসিভার সেন্ডারকে কোনো ডাটাই সেন্ড করতে পারে না। তার মানে একটা সিঙ্গেল চ্যানেল দিয়ে শুধুমাত্র সেন্ডারই ডাটাগুলো ট্রান্সমিট করতেছে। তার মানে কি এখানে টোটাল ব্যান্ডউইথটা শুধু সেন্ডারই ইউজ করতেছে। তার মানে এখানে হিউজ পরিমাণ ডাটা একসাথে ট্রান্সমিট করা যায়। যেমন রেডিও বা টিভি স্টেশনের কথা চিন্তা করো। আমরা তো আর রেডিও বা টিভি স্টেশনে কোনো ডাটা পাঠাই না। তার মানে কি ওখান থেকে হিউজ পরিমাণ ডাটা একসাথে ট্রান্সমিট করতেছে। কেন? কারণ এটা হলো তোমার ইউনিডিরেকশন এ ডাটাগুলো যাচ্ছে। বুঝতে পেরেছো না পারো নাই? জি স্যার বুঝছি। আর যদি হাফ ডুপ্লেক্স এর কথা চিন্তা করো, এইটাও কিন্তু তোমার অনেক ভালো একটা অ্যাডভান্টেজ আছে। যেটা ভালো ডিসঅ্যাডভান্টেজ সেটা তো তোমরা জানোই যে এখানে একজন কথা বললে আরেকজনকে পজ করে থাকতে হচ্ছে, স্টপ করে থাকতে হচ্ছে। এট এ টাইমে কমিউনিকেশন হচ্ছে না। ডেফিনিটলি এটা ডিসঅ্যাডভান্টেজ। বাট ওইটার যদি অ্যাডভান্টেজ এর কথা চিন্তা করো, তাহলে সেটা হচ্ছে যে এট এ টাইমে যেহেতু একজনই ডাটা সেন্ড করতেছে, তার মানে সে টোটাল ব্যান্ডউইথটা ইউজ করতে পারছে। যার কারণে হচ্ছে কি যে এখানেও কিন্তু হিউজ পরিমাণ ডাটাগুলো ট্রান্সমিশন করা সম্ভব। আরেকটা অ্যাডভান্টেজ যদি আমরা বলি হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন আসলে এট এ টাইমে একদিক থেকে ডাটাগুলো ট্রান্সমিট হয়, তখন আসলে সিগন্যাল গুলো ওভারল্যাপিং হওয়ার পসিবিলিটিটা খুবই কম থাকে। বা সিগন্যালের যেটা আমরা বলতে পারি ইন্টারফারেন্স বা ক্রসটক হওয়ার পসিবিলিটি কম থাকে, যে টার্ম গুলো তোমরা ফিজিক্সে পড়ে থাকো। স্পেশালি যেটাকে আমরা বলি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এই ব্যাপারগুলো বা ক্রস টক গুলো এগুলো মিনিমাইজেশন করা যায় যদি এট এ টাইমে আমি ইউনিডিরেকশনে ডাটা পাঠাই। তো যার কারণে হাফ ডুপ্লেক্স মোডের ওইটা আমরা একটা অ্যাডভান্টেজ বলতে পারি। বাট ওভারঅল যদি পরীক্ষায় ৩ টা ক্রাইটেরিয়া দেওয়া থাকে সিনারিও গুলোতে, এখন যদি তোমাকে বলা হয় যে হুইচ ইজ বেটার, তো সেই ক্ষেত্রে তুমি ফুল ডুপ্লেক্সটাই বলবা। কারণ হচ্ছে যে এখানে আমরা ফাস্টার মানে স্পিডের ব্যাপারটা চিন্তা করব। যে আমরা এট এ টাইমে ২ দিক থেকেই ডাটাগুলো ট্রান্সমিট এবং রিসিভ করতে পারতেছি। কিন্তু যদি তোমার কোনো সিনারিও স্পেসিফিকেশন করে দেয় যে যদি ডেডিকেটেড কানেকশন না থাকে, অথবা সিগন্যাল জ্যামিং যদি ওভারকাম করতে চায়, বা ব্যান্ডউইথ যদি টোটালটাই ইউজ করতে চায়, তাহলে কোনটা ভালো হবে? সেই ক্ষেত্রে তোমরা নিজেদের মতামতগুলো এক্সপ্লেইন করবা। তবে সচরাচর এত ডিপ কোয়েশ্চেন গুলো থাকে না, যেগুলো আমি বললাম। বাট আমি তোমাদের সাথে শেয়ার করলাম এইজন্য যে আমি আরো কিছু বই পুস্তক পড়ার সময় আমি এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পেয়েছি। যার কারণে শেয়ার করলাম, যেগুলো আমি আগে ক্লাসে বলি নাই। আগে শুধু ৩ টা মোড আমি বলছিলাম। আর হাফ ডুপ্লেক্স মোডটা কেন ইউজ করি এইটার ব্যাখ্যাও দিয়েছিলাম। কিন্তু আমি ৩ টার কম্পারিজনটা এর আগে কখনো করি নাই যে ৩ টার ভালো এবং খারাপ দিকগুলো কোনগুলো আছে। কারণ ওই ইনফরমেশন গুলো আমি আগে ওইভাবে লক্ষ্য করি নাই বইগুলোতে।
আমি কিছু ওয়েবসাইটে স্টাডি করতে যে পেয়েছি, দ্যাট মিন্স ওখান থেকে তোমাদেরকে নলেজটা শেয়ার করলাম এই আর কি। আর তোমাদের বইগুলোতে ইনফরমেশন কিছু মিসিং আছে, কিছু যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, যারা ব্লগে লেখালেখি করে, তো তাদের কাছ থেকে আমি ইনফরমেশন গুলো পেয়েছি। সো ডেফিনেটলি ক্রেডিটটা তাদের, ক্রেডিটটা আমার না। আমার ক্রেডিটটা এতটুকুই যে আমার জানার জন্য আমার স্টাডি করতে হয়েছে এই আর কি। এখন যদি আমরা বেসড অন দ্য নাম্বার অফ রিসিপিয়েন্টস এন্ড দ্য রাইট টু রিসিভ ডাটা, দ্য ডাটা ট্রান্সমিশন মোড ক্যান বি ফার্দার ডিভাইডেড ইনটু 3 পার্টস। আমরা আগে দেখেছিলাম বেসড অন ডিরেকশন, এখন হচ্ছে বেসড অন নাম্বার অফ রিসিপিয়েন্টস এন্ড রাইট টু রিসিভ ডাটা। তার মানে হচ্ছে যে রিসিভার আমার হয়তো অনেকগুলো আছে, কিন্তু আমার কোন সিস্টেমের জন্য কতটা রিসিভার ডাটা রিসিভ করার রাইট রাখে সেইটার উপর বেস করে তোমার ডেটা ট্রান্সমিশন মোড আরো 3টা পার্টে ডিভাইড করতে পারে। ফার্স্টটা আমরা বলতে পারি, তোমরা জানো, একটা হলো ইউনিকাস্ট, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট, আর আরেকটা হচ্ছে ব্রডকাস্ট। চলো এবার একটা একটা করে আলোচনা করি পিকচার গুলো দিয়ে। আমার ড্রয়িং খুবই খারাপ, এই জন্য ক্লাসে এই জিনিসগুলো আমি এলোমেলো করে র্যান্ডমলি ড্র করেছিলাম। এইখানে ব্যাপারগুলো দেখো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখানে যেমন বলা আছে যে হোয়াট ডু উই সি ইন দ্য পিকচার, এখানে তাহলে খেয়াল করো, অনলি ওয়ান ইজ সেন্ডিং ডেটা টু দ্য নেটওয়ার্ক এন্ড ওয়ান ইজ রিসিভিং ডেটা। আমি যদি সহজ করে একটা টার্ম বলি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন তোমরা ম্যাথমেটিক্সেও পড়ো 1 to 1 ফাংশন পড়ো, তাই না? তো এখানে 1 to 1 ফাংশন না, এখানে আমরা বলবো 1 to 1 কমিউনিকেশন যখন হয়, মানে যেখানে একজন সেন্ডার একজন রিসিভারই থাকবে। হ্যাঁ, 1 to 1 এই কথাটা মনে রাখলেই হবে। মানে 1 সেন্ডার, ধরো আমি এখানে বললাম 1 সেন্ডার 1 রিসিভার, যদি কমিউনিকেশন হয় এট এ টাইমে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার ইউনিকাস্ট। যেমন এইখানে যদি আমি এই পিকচারটার ব্যাপারগুলো খেয়াল করো, যে এখানে রিসিভার কিন্তু অনেকে আছে, কিন্তু এই সেন্ডার যখন ডাটা সেন্ড করতেছে, এখানে আরো যে রিসিভার গুলো আছে তারা কি ডাটা পাচ্ছে? খেয়াল করো তো, এইখানে কানেকশন আছে 4টা ডিভাইসের সাথে, কিন্তু সব রিসিভার কি ডাটা রিসিভ করতেছে, নাকি এই সেন্ডারের সাথে শুধুমাত্র একজন রিসিভারেরই কমিউনিকেশন হচ্ছে? রুফাইদা, তাজরিয়ান, শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে এটাকে আমরা বলবো ইউনিকাস্ট। তাহলে ডেফিনেশন গুলো তো পরীক্ষায় লিখতে হবে, এই জন্য এখানে দেওয়া আছে, দেখো, ইউনিকাস্ট ইজ এ মোড ইন হুইচ অনলি ওয়ান রিসিপিয়েন্ট ক্যান রিসিভ ডাটা when sending data from one sender। আচ্ছা, ফর এক্সাম্পল টকিং অন মোবাইল। এখন তোমরা বলতে পারো স্যার, মোবাইলে ওয়ান সেন্ডার টু ওয়ান রিসিভার তো হয় না, অনেক সময় আমরা কনফারেন্স করে কথা বলি। যদি কনফারেন্স করে কথা বলি তখন তো আর সেটা আমরা ইউনিকাস্ট বলবো না, সেটা আমরা বলবো হচ্ছে মাল্টিকাস্ট। সেটা আমরা পরে ব্যাখ্যা করতেছি। তাহলে আপাতত আমরা মনে রাখবো শুধু এইটা, ওয়ান সেন্ডার টু ওয়ান রিসিভার যদি কমিউনিকেশন হয় তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে ইউনিকাস্ট। যেমন ব্যাপারটা যদি এরকম চিন্তা করতে পারো, যে ধরো প্রিন্সিপাল স্যার হয়তো, তোমাদের ধরো যে শামসুল স্যার হয়তো, তোমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, কিন্তু একটা কর্মচারীকে পাঠিয়ে দিয়েছে যে একজন স্টুডেন্টকে তোমাদের যে কোনো একটা গ্রুপ থেকে একটা স্টুডেন্টকে পাঠানোর জন্য কোনো একটা কাজের হয়তো দায়িত্ব দিবে, কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ধরো যে একটা রুমের ভিতর শুধুমাত্র প্রিন্সিপাল স্যারের সাথে একজন স্টুডেন্টের কমিউনিকেশন হচ্ছে, তার মানে এখানে সেন্ডার এবং রিসিভারের নাম্বার কিন্তু 1। তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিকাস্ট। তাহলে মাল্টিকাস্টের কনসেপ্টটা কেমন হবে? এখানে পিকচার দেখে একটু তোমরা গেস করো তো, যে তাহলে মাল্টিকাস্ট বলতে আমরা কি এখানে বোঝাচ্ছি? তোমরা বলো, আমি একটা ওয়ার্ড লিখে দিই, এটা দেখে তুমি মনে রাখতে পারবা, ডেফিনেশনটা নিজের মতো লিখতে পারবা। তাজরিয়ান, পিকচার দেখে কি বোঝা যায়? স্যার এই পাশেরটা না ওই পাশেরটা? একটা চিন্তা করলেই হলো, তুমি এইটা আচ্ছা। চিন্তা করো তাহলে আরো বেশি ভালো হবে। আগে বলেছিলাম ওয়ান সেন্ডার টু ওয়ান রিসিভার, এখন মনে রাখবা ওয়ান টু স্পেসিফিক। তার মানে এইখানে দেখো রিসিভার আছে হচ্ছে 4টা, তাই না? কিন্তু ডাটা কিন্তু জি সবার স্যার। কাছে যায় নাই।
যাচ্ছে শুধুমাত্র 3টা রিসিভারের কাছে। তাহলে দেখো যেমন হচ্ছে তুমি মোবাইলে এট এ টাইমে তো আর সবাইকে কল দাও না। একজনকে ধরো তুমি কল দিলা। অথবা গ্রুপের কথা চিন্তা করো। যখন মেসেঞ্জারে তুমি একটা গ্রুপ ক্রিয়েট করে একটা কল দিলা, তার মানে তোমার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে। বাট সবার কাছে তো তোমার কলটা যাচ্ছে না। তোমার গ্রুপে যারা ইনভলভ আছে তাদের কাছে কল যাচ্ছে। তার মানে ফেসবুকে যদি আমরা ওয়ান টু ওয়ান কথা বলি, তার মানে সেটা কিন্তু ইউনিক আছে। কিন্তু আমরা গ্রুপে যদি কথা বলি সবাই, অথবা আমরা কল কনফারেন্স করে কথা বলি, অথবা দেখবা যে ঈদের সময় আমরা একই মেসেজ সিলেক্ট করে স্মার্টফোন গুলোতে যে ক্রাইটেরিয়া গুলো আছে, আমরা যে ফ্রেন্ড গুলো আমার মনে হয় যে তাকে আমার এসএমএস দেওয়াটা জরুরি, তাদের একসাথে সিলেক্ট করে আমরা পাঠাই। তার মানে এই ঘটনাটা যদি ঘটে যে ওয়ান টু স্পেসিফিক, মানে তোমার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, তুমি সবার উদ্দেশ্যে ব্যাপারটা করো নাই। আবার মনে করো প্রিন্সিপাল স্যারের যে এক্সাম্পলটা দিলাম, যে সে ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, বাট সবাইকে না ডেকে ভলেন্টিয়ার বানানোর জন্য হয়তো তোমাদের ক্লাস থেকে 10 জন মেয়ের ভিতর 3 জনকে ডাকছে। তার মানে কি তাদের ভিতরে স্পেসিফিকেশন হয়ে গেছে। যেমন আমি বললাম যে আমরা গ্রুপ মেসেজ সেন্ড করি, অথবা গ্রুপে কথা বলি, অথবা যেমন এই যে জুমের যে লিংকটা, একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, আমি দিলাম এই, মানে লিংকটা তো আমার অন্য ব্যাচের স্টুডেন্টরা তো পায় নাই। তার মানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই আসলে আমরা কি বলছি, ওয়ান টু স্পেসিফিক, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মাল্টিকাস্ট। তাহলে ওয়ান সেন্ডার টু ওয়ান রিসিভার ইউনিকাস্ট, আর ওয়ান টু স্পেসিফিক যখন হবে তখন বুঝবা যে এটা হবে হচ্ছে তোমার মাল্টিকাস্ট। যেমন এখানে তোমার উপরেও বলা আছে only one person is sending data on the network and many are receiving data but not all. এখানে আরো সুন্দর করে বলা আছে when transmitting data from a node in the network, not every node in the network will get data, only a group or some group in the network will get data. এই ব্যাপারগুলো, যেমন এখানে মেসেজ অফ মোবাইল, তুমি যদি এখানে আবার খেয়াল করতে হবে, কিন্তু অনেকে বলে যে স্যার মেসেজ অফ মোবাইল এটা কেমনে আসলে মাল্টিকাস্ট হয়। তুমি যদি একজন ফ্রেন্ডকে সেন্ড করো ডেফিনেটলি সেটা ইউনিকাস্ট, কিন্তু যদি তুমি গ্রুপ মেসেজ সেন্ড করো, এখানে আসলে মেসেজ অফ মোবাইল বলতে এখানে গ্রুপ মেসেজের কথা বলা হচ্ছে। যেমন আমরা ঈদের দিনগুলোতে যে মেসেজগুলো সেন্ড করি, অথবা পয়লা বৈশাখ বিভিন্ন মেসেজগুলো সেন্ড করি, এই ব্যাপারগুলোকে আমরা চিন্তা করবো হচ্ছে মাল্টিকাস্ট। আচ্ছা, অনেকগুলো এক্সাম্পল বলেছি, আশা করি বুঝতে পেরেছো। আর ফাইনালি আমাদের যে টার্মটা, বলতো তাহলে এটা কি হবে? তাসরিয়ান, এবার তো খুব ইজি, পিকচার দেখেই বোঝা যাচ্ছে, বলতো কি ঘটনা এখানে? এখানে আমরা একটা শর্ট টার্ম দিয়ে মনে রাখতে পারি। রুফায়দা, কি বলা যায়? ওয়ান টু অল, তাই না? এইটা যদি আমরা বলি, তখন একটা সেন্ডার জি স্যার। এই ডাটাটা সেন্ড করলে সবাই পেয়ে যাচ্ছে। যেমন মনে করো যে তুমি একটা ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করেছো, সেটা সেন্ড করলে শুধু গ্রুপ অফ পিপল পায়, যেটাকে আমরা মাল্টিকাস্ট বললাম। কিন্তু তুমি যদি একটা ফেসবুকে পোস্ট পাবলিকলি করো, তাহলে কি হবে, যে তোমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারাও পাবে, যারা ফেসবুক ফ্রেন্ড নাই তুমি যদি পাবলিক করে থাকো সবাই দেখতে পারবে, যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে। তার মানে সেটাকে আমরা কি বলতেছি, যেমন রেডিও বা টিভিতে যখন ব্রডকাস্টিং হয়, তখন রেডিও বা টিভিতে ব্রডকাস্টিং হইলে এমন তো হয় না যে শুধু আওয়ামী লীগের লোকজন এটা দেখতে পারবে, বিএনপির লোকজন দেখতে পারবে না। ব্যাপারটা তেমন হয় না। তার মানে এখানে ওয়ান টু অল। যেমন হচ্ছে যেমন একটু আগে বললাম যে ধরো তোমাদের ক্লাসের একজনকে ডেকে প্রিন্সিপাল স্যার কিছু বলছে, সেটা বলছিলাম ওয়ান টু ওয়ান, যেটাকে আমরা বলছিলাম ইউনিকাস্ট। এরপরে বলেছিলাম ভলেন্টিয়ার বানানোর জন্য স্পেসিফিক করে দিল, সেটা হচ্ছে ওয়ান টু স্পেসিফিক পারসন বা স্পেসিফিক স্টুডেন্ট, সেই ক্ষেত্রে ওটা মাল্টিকাস্ট। কিন্তু প্রিন্সিপাল স্যার ধরো একটা স্পিচ দিচ্ছে কোনো একটা প্রোগ্রামে, যেখানে সাউথ পয়েন্টের সকল টিচার স্টুডেন্ট সবাই আছে, তার মানে এখানে তো সবাই রিসিভ করতেছে, কোনো স্পেসিফিকেশনও নেই, এখানে ওয়ান সেন্ডার টু ওয়ান রিসিভারও নেই, তার মানে ডেফিনেটলি এটাকে আমরা বলবো হচ্ছে ব্রডকাস্ট। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হতে পেরেছো। এই পিকচার গুলো দেখে আর না বোঝার কিছু নেই। এখানে বলাই আছে ব্রডকাস্ট ইজ এ মোড ইন হুইচ ডেটা ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান নোড ইন দ্য নেটওয়ার্ক টু ইচ নোড ইন দ্য নেটওয়ার্ক। ফর এক্সাম্পল হচ্ছে যে রেডিও টিভি যে ব্রডকাস্টিং গুলো করে, এটা বলা হচ্ছে। আরো কয়েকটা এক্সাম্পল দিলাম, ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে? জি স্যার। এটা থেকে কিন্তু বোর্ড কোশ্চেন আসছে। হ্যাঁ, এই টপিকসটা খুব ইজি, বাট বোর্ড কোশ্চেন এখান থেকে দেখবা অনেক জায়গাতে আসছে। তো তাহলে আজকের টপিকস এ পর্যন্তই থাক। নেক্সট দিনে আমি দেখি এইটা আর আগে প্রিভিয়াস টপিকস এর ম্যাথ এবং ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা তাইলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালাম।